আসসালামু আলাইকুম। ইউকে অথবা ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন অথবা ধারণকৃত দেখবেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় বরাবরের মতো আমরা আপনাদের সাথে উপস্থিত থাকি দুইজন। আমার সাথে থাকেন সলিসিটার সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের কাউসার কুরাইশি। আসসালামু আলাইকুম। আসসালাম। থ্যাংক ইউ কাউসার ভাই, থ্যাংক ইউ ফর কামিং টুডে। আর সাথে সাথে আপনাদের সাথে আমি আছি মোল্লা মাহফুজ ইসলাম। আমরা দুইজন সাধারণত আইন বিষয়ক বিভিন্ন আপডেট এবং আইনের কিছু স্পেসিফিক জিনিস নিয়ে আমরা এক এক দিনে এক একটা বিষয়ের উপরে আপনাদের সাথে আলোচনা করে থাকি। আমাদের এই আলোচনার মাধ্যমে যদি কোনো ইনফরমেশন বা কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় বা জানার দরকার থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে, অথবা টেক্সট অথবা ইমেলের মাধ্যমে। শুরুতেই আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা একটা আইনের আলোচনা বিষয়ক অনুষ্ঠান। ডিসক্লেমার হচ্ছে যে আপনার যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো আইনজীবীর সাথে কথা বলবেন। এটা শুধুমাত্র একটা আলোচনা বিষয়ক অনুষ্ঠান। যাই হোক দর্শক, আমরা আপনাদের সাথে পরিচয় হয়ে নিলাম। আমরা আজকের যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব তা হলো কমার্শিয়াল লিজ, যেটা আমরা বলি যে কমার্শিয়াল প্রপার্টি লিজ, যেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লিজ হস্তান্তর করে থাকি অথবা নতুন লিজ দিয়ে থাকি। সেটার উপরে চেষ্টা করব একটু আলোচনার ভিতরে যেতে। আর সাথে সাথে সবাইকে এটাও জানিয়ে দিচ্ছি যে এটা যেহেতু একটা আইন বিষয়ক অনুষ্ঠান, ইমিগ্রেশন, কমার্শিয়াল প্রপার্টি অথবা আইনের অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনারা চাইলে আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য। কাসর ভাই, থ্যাংক ইউ এগেইন। আলোচনার শুরুতে আমরা যেমনটি বললাম দর্শকদের সাথে, আজকে তো আমাদের টপিক আপনি যেটা বললেন যে আমরা ডিসকাস অ্যাবাউট দ্য কমার্শিয়াল লিজ and some topic of the immigration as well. Those two topics we're going to cover today inshallah. Correct. So first notification যে our time has been changed. So আগে আমরা প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে আসতাম সন্ধ্যা 6টা থেকে 7টা। আমরা দর্শকদের অনুরোধে ফর দেয়ার কনভিনিয়েন্ট আমরা এটা 8টা থেকে 9টা, এখন প্রত্যেক এভরি আদার মঙ্গলবারে আমাদেরকে দেখা যাবে 8টা থেকে 9টায় এনটিভিতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ কাউসার ভাই, সুন্দর করে এটা বলে দেওয়ার জন্য। দর্শকদের সুবিধার্থে কাউসার ভাই সুন্দর করে বলে দিলেন যে আমাদের অনুষ্ঠান সূচি বা সময় চেঞ্জ হয়েছে। আমরা 6টা থেকে 7টার পরিবর্তে 8টা থেকে 9টা প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার আপনাদের সাথে সরাসরি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হব। আপনাদের যদি আইনি কোনো পরামর্শ বা আইনি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে, আলোচনার বিষয় থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এনটিভিতে, এনটিভির স্টুডিও চ্যানেলে আপনাদের সাথে কথা হবে। আজকের যে আলোচনার মূল বিষয় তা হলো কমার্শিয়াল প্রপার্টি। কাউসার ভাই, আলোচনার শুরুতেই আমি আপনার সাথে শেয়ার করছিলাম আমরা অনুষ্ঠানের শুরুতে কমার্শিয়াল প্রপার্টির বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। জি, থ্যাংক ইউ মাহফুজ ভাই। যেটা আসলে কমার্শিয়াল প্রপার্টি কোয়াইট এ বিগ সাবজেক্ট, বিগ এরিয়া অফ ল। সো বেসিকলি লিজ নিয়েই আমরা যেটা মনে করি, সো দুই ধরনের লিজ, একটা রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে কমার্শিয়াল। ইউকে প্রপার্টির ক্যাটাগরাইজ অনুযায়ী কোনো প্রপার্টি আছে ফ্রি হোল্ড, মর্গেজ অর উইদাউট মর্গেজ ফ্রি অর উইদাউট মর্গেজ, এটাকে আমরা ফ্রি হোল্ড বলি। একজন ব্যক্তি অথবা একটা কোম্পানি অথবা দুইজন ব্যক্তি অথবা তার চেয়ে বেশি লোক একটা প্রপার্টি ওন করতে পারে মর্গেজ অথবা মর্গেজ সাহায্যে, এটাকে আমরা ফ্রি হোল্ড বলে থাকি। যখন কারো কোনো ফ্রি হোল্ড প্রপার্টি থাকে, এটাকে উনি লিজ দিতে পারেন, লম্বা টাইমের জন্য ভাড়া দিতে পারেন। তো ওই লিজটা দুইভাবে, একটা হচ্ছে হাউস লিজ, যেটাকে আমরা রেসিডেন্সিয়াল লিজ বলি। তো আমরা আজকের টপিক এটা না, এটা নিয়ে আমরা অবশ্যই ডিসকাস অন্য কোনো সময় যদি সুযোগ পাই আমরা করব। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমার্শিয়াল লিজ। কারেক্ট। তো কমার্শিয়াল লিজের ফার্স্ট শর্ত যেটা মাহফুজ ভাই, এটা হচ্ছে অবশ্যই দর্শক জেনে নেবেন যে এটা বিজনেসের জন্য শুধুমাত্র বিজনেসের জন্য হবে। আপনি যে প্রপার্টিটা নেবেন এটা যদি রেসিডেন্সিয়ালি থাকে আর আপনি ইউজ ফর দ্য এনি বিজনেস ইউজেস অ্যান্ড চেঞ্জ দ্য ইউজ,
তাহলে এটা এজ এ কমার্শিয়াল লিজ হিসাবে হবে আর কি। তো কমার্শিয়াল লিজ আপনার নেওয়ার জন্য কি করতে হবে? ফার্স্ট ইউ নিড টু ফাইন্ড এ প্রপার্টি, সো হোয়ার ইউর বিজনেস ইজ সুইটেবল টু ফর এ রেন্ট। সো আপনি নিতে পারেন 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, যে বছর আপনার ডিপেন্ডিং অন দ্য লিজ আছে। তো ফার্স্ট যখন আপনি ল্যান্ডলর্ডের কাছে অ্যাপ্রোচ করবেন, ল্যান্ডলর্ড অথবা ওনার সলিসিটার আপনাকে কিছু কন্ডিশন দেবে, যেটাকে আমরা বলি হেড অফ লিজ। মানে হচ্ছে কি কি কন্ডিশন, হেড অফ টার্মস বলে কেউ, যে হেড অফ টার্মস, ইয়েস দিস ইজ দ্য রাইট ওয়ার্ড মাহফুজ ভাই। তো হেড অফ টার্মস এর মধ্যে প্রথম যেটা থাকবে, রেন্ট কত হবে, কোয়ার্টার রেন্ট অথবা অ্যানুয়াল রেন্ট কত থাকে। জেনারেলি কোয়ার্টারই বলা হয় লিজের ক্ষেত্রে, কমার্শিয়াল লিজের ক্ষেত্রে ভেরি রিয়ারলি মান্থলি হয়, তারপর মান্থলি হলে কোনো অসুবিধা নাই, কিন্তু জেনারেলি কোয়ার্টার অথবা ইয়ারলি এইভাবে বলা হয়। আলটিমেটলি কি আমরা মূলত 1 বছরের যেটা রেন্ট, এটাকে আমরা আইদার মান্থলিও দিতে পারি অথবা কোয়ার্টারলি দিতে পারি। সো রেন্ট হিসাবে আপনি যে রেন্ট কত হবে এটা থাকবে। 2 নম্বর হচ্ছে এই প্রপার্টিটা কি, কোন প্রপার্টিটা। এখন প্রপার্টির মধ্যে আবার কোনো সময় দেখা যায় যেটা ভেরি কনফিউজিং হয় অনেকের, একটা বিল্ডিং অথবা একটা ঘরের আপস্টেয়ার ডাউনস্টেয়ার, গ্রাউন্ড ফ্লোর আছে, আপার ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, থার্ড ফ্লোর আছে। এখন আপনি কি হোল বিল্ডিংটা নিতেছেন, হোল হাউসটা নিতেছেন, কিংবা শুধুমাত্র আপনি গ্রাউন্ডটা নিতেছেন, অর স্পেসিফিক ওই ইউনিটটা নিতেছেন। তো এটা যেন স্পেসিফিকলি থাকে। ইভেন দো যখন এটা দেওয়ার পরে যে টাইটেল ডিড, যেটা আমরা অফিস কপি বলি, যেটার মধ্যে মূলত ল্যান্ড রেজিস্ট্রি, যেখানে আপনার বা ল্যান্ডলর্ডের নাম, প্রপার্টারি ডেসক্রিপশন পুরা থাকে, 3টা ABCর মধ্যে এগুলা থাকে আর কি। তো ওইখানে যেন কেয়ারফুলি দেখেন যিনি আপনাকে লিজ দেবেন, যিনি ল্যান্ডলর্ড, উনার অথবা উনার কোম্পানির নামে এই প্রপার্টি রেজিস্টার আছে কিনা, টাইটেল রেজিস্টার আছে কিনা। 2 নাম্বার হচ্ছে যে প্রপার্টির কথা বলতেছে ওই প্রপার্টিটা ওই অ্যাড্রেসে আছে কিনা, ওই পোস্ট কোডে আছে কিনা, না অন্য কোনো প্রপার্টির কথা বলতে, ডিউ ডিলিজেন্সটা করে নেওয়া ঠিকমতো এটা দেখতে হবে। আবার সেম টাইটেল ডিড নাম্বারে একাধিক প্রপার্টি থাকতে পারে, কারণ হচ্ছে একটা আপনি গ্রাউন্ড ফ্লোর নিতেছেন, ওইটার যে টাইটেল আপার ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর অথবা থার্ড ফ্লোরের সেম টাইটেল নাম্বার থাকবে, কিন্তু স্পেসিফাই হতে পারে যে ওই টাইটেলের এতটুকু। কিন্তু যখন লিজ হয়ে যাবে, লিজের জন্য আলাদা আরেকটা টাইটেল আসবে, কারেক্ট। তখন আপনার যখন লিজের ডকুমেন্ট লিজ রেজিস্টার হয়ে যাবে, তখন ওইটা আলাদা একটা টাইটেল নাম্বার থাকবে, কিন্তু এর আগ পর্যন্ত মূল টাইটেল যেটা একটাই থাকবে। ওইটা যদি এই 4 ফ্লোরে হয়, 2 ফ্লোরে হয়, যে ফ্লোরেই হোক, একটাই টাইটেল নাম্বার থাকবে। এই জন্য নেভার বি কনফিউজড অ্যাবাউট দ্য টাইটেল নাম্বার। টাইটেল নাম্বার ফার্স্ট যে ল্যান্ডলর্ড হিসাবে তার যে টাইটেল নাম্বার আছে এটা ঠিক থাকবে, কিন্তু পরে যখন লিজ রেজিস্টার হয়ে যাবে তখন ডিফারেন্ট টাইটেল নাম্বার এজ এ লিজ হোল্ড টাইটেল নাম্বার আলাদাভাবে আসবে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য। জিনিসগুলো আমরা আমাদের দর্শকরা নিশ্চয়ই যাদের এই কমার্শিয়াল প্রপার্টি বা কমার্শিয়াল লিজ নিয়ে যারা কাজ করবেন বা যারা লিজ নিতে চান, তাদের ক্ষেত্রে এটা ভাইটাল একটা ইনফরমেশন ভাই আমার প্রিয় কাউসার ভাই দিলেন, যে আমরা দর্শকদের ক্ষেত্রে আমরা একটু দর্শকদের জন্য আমরা আরও এটাকে ক্লিয়ার করে দিতে চাই যে যখন আপনি কোনো প্রপার্টি লিজ হিসাবে নেবেন, তখন আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব থাকবে যে টাইটেলটা ঠিক আছে কিনা, এবং এই একই টাইটেল থাকলেও সেই টাইটেলের যে স্পেসিফিকেশন আছে, আপনি কোন প্রপার্টির ওই টাইটেলের কোন অংশটা আপনি নিচ্ছেন এই ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। সাথে সাথে আপনাকে রেন্ট, হেড অফ দ্য টার্মস যেটা বললেন, হেড অফ দ্য টার্মসের ব্যাপারে আপনাকে অকিবহল থাকতে হবে, এবং আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি যখন আপনার ফাইনাল ড্রাফট আপনি অ্যাপ্রুভ করবেন দর্শক, আপনি অবশ্যই আপনি দয়া করে, অনেক সময় আমরা দেখতে পাই, কসবা আমরা যারা প্র্যাকটিসে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে যে একজন আসলেন, এসে বললেন যে আমার সলিসিটারের কাছে আমি দিয়েছিলাম, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, এটা আপনার রেসপন্সিবিলিটি যে ইউ মাস্ট মেক শিওর যে আই হ্যাভ the clear view, the clear understanding of the head of the terms, যে আমি এই head of the terms এ মানে এই শর্তে, মেইন শর্তগুলো, ইন জেনারেল মেইন শর্তগুলো ছাড়া আর যে বিষয়গুলো থাকে সাধারণত সবসময় একই ধরনের হয়। তো দর্শকদের সুবিধার্থে অবশ্যই আমরা যারা প্র্যাকটিস করি তো আমরা উই নো হোয়াটস গোইং অন, বাট এগেইন দর্শকদের সুবিধা বোঝার সুবিধার্থে যে আমরা অবশ্যই জেনে নিব যে টাইটেল, রেন্ট, রেট, আদার যে হেড অফ দ্য টার্মস, আদার যে বিল্ডিং ইন্স্যুরেন্সেস, আদার যে ক্লজেসগুলো আছে, এগুলো সম্বন্ধে আমরা অকিবহল থাকবো। শুধু না এটা যে আমি আমার সলিসিটারকে বললাম বা আমার কনভেন্সারকে বললাম যে আই এম টেকিং দিস অ্যান্ড দ্যাটস ইট, আই সাইন ইট। নো,
it's your responsibility. আপনি যখন ওই টাইটেল ডিডে ওই ড্রাফট ডকুমেন্ট সাইন করে এনগ্রস কপি করে ফেলবেন, আপনি যখন ফাইনাল ডকুমেন্ট হয়ে যাবে, then you will have no other option to change it. Therefore আপনি যখন এটাকে নিবেন তখন মেক শিওর করবেন যে ইউ সাইনিং দ্য রাইট ডকুমেন্ট, আপনার যে নিড আছে এটার সাথে ক্যাটার করে, এটার সাথে যায় এই ধরনের ডকুমেন্ট আপনি সাইন করবেন এবং বুঝে নেবেন আপনার হিস্সা, আপনার প্রয়োজন যেটা ছিল বা আপনার যে রিকোয়ারমেন্ট আপনি দিয়েছিলেন সেটা যেন ফুলফিল হয়। আর সেটা সাইন করার আগে অবশ্যই আমরা পড়ে নিব, 2 মিনিট বেশি লাগলে নো প্রবলেম, আস্ক ইউর সলিসিটর, দে উইল এক্সপ্লেইন টু ইউ দিস ইজ হোয়াট ইউ সেড, দিস ইজ হোয়াট উই পুট ইন দ্য লিজ অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ আর সাইনিং ফর। প্লিজ ডু নট জাস্ট সাইন ইট ব্লাইন্ডলি। It goes without saying যে we must make sure before we sign. Once you sign the document, this is on your name. Whatever the terms and conditions are there, you abide by it. You will have to follow that, and you do not want that thing come back to you negatively. একটা জিনিস যেটা মাহফুজ ভাই যেটা আপনি সুন্দর করে বলছিলেন যে yes, you are have to follow the rules and have to follow the terms. You cannot breach the terms. If you breach the terms, any terms, is going to be forfeit the lease. Lease could be forfeit from the landlord anytime. এটা কোনোভাবে সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, ফরফিট আমরা দর্শকদের জন্য একটু বুঝাই দিই ফরফিটটা কি। ফরফিট হচ্ছে যেমন ওই যে আমরা রেসিডেন্সিয়াল প্রপার্টিতে যে বলি যে ইভিকশন, এই সেম থিং ইভিকশন ইন এ ফরফিট, মানে আপনার লিজটা শেষ হয়ে গেছে ধরে নেওয়া হবে, এর মধ্যে ক্যান্সেল হয়ে যাবে, আরো বাংলায় নষ্ট হয়ে যাবে লিজ। এই লিজে আপনি আবার করতে পারবেন না। ওইখানে তারা কোনো নোটিশ উইদাউট এনি নোটিশ ছাড়াই আপনার কি চেঞ্জ করতে পারবে যদি আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রিচ করেন। আচ্ছা, তো যেটা আগে বলছিলাম, তো আপনি ফ্রি হোল্ড প্রপার্টি থেকে ফ্রেশ লিজ নিতে পারেন, আবার লিজ থেকেও লিজ নিতে পারেন, যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলি, আর আমরা বাংলায় যেগুলো বা প্রচলিত আছে যে সাবলিজ। তো সাবলিজ আর সাবলেট টু ডিফারেন্ট থিং। সাবলিজ বলতে হচ্ছে লাইসেন্স, যে আপনি আপনার সত্যটা অন্যজনকে দিয়ে দেবেন, আর সাবলেট আপনার প্রপার্টিটা বেশ বড়, আপনি হয়তো আপনার বিজনেস দিয়ে কুলাইতে পারতেছেন না, বা ওই এলাকাটা বা ওই ইউনিটটা বা ওই এরিয়াটা আপনার লাগতেছে না, আপনি ওইখান থেকে বাড়তি ইনকামের জন্য অন্যকে সাবলেট দিতে পারেন, বাট ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন ফ্রম দ্য ল্যান্ডলর্ড। উইদাউট কনসেন্ট অফ ল্যান্ডলর্ড ইট কুড বি এগেইন ফরফিট হয়ে যেতে পারে। কাসর ভাই, দর্শক অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাটার আমরা প্র্যাকটিসে যারা থাকি তারা সবসময় দেখি যে আমরা হয়তো আমার একটা লিজ নেওয়া আছে বা আন্ডার লিজ নেওয়া আছে বা সাব লিজ যেটাকে আমরা বলি, যে ল্যান্ডলর্ড থেকে আরেকজনকে দেওয়া হয়েছে লিজ, সেখান থেকে আমি সাব লিজ নিলাম, অ্যাসাইনমেন্ট বলি আমরা আইনের ভাষায়, লিগ্যাল টার্মে। তো যদি আমরা সাব লিজ নেই তাহলে সাব লিজ নিলে অথবা লিজই নিলাম প্রথমে ল্যান্ডলর্ড থেকে ফ্রেশ লিজ যেটাকে আমরা বলি, অথবা লাইসেন্স বা যে কোনো একটা পোর্শন আমি নিলাম, যে কোনো এক ধরনের, এটা আমার আন্ডারে আছে, এখন ধরে নিলাম আমি সাব লিজ নিচ্ছি অথবা লিজ নিচ্ছি। এখন এই লিজ এবং সাব লিজ নেওয়ার পরে কোনো একটা পোর্শন, কাসর যেমন বললেন যে আমরা চাইলে এটাকে আবার সাবলেট ভাড়া দিতে পারি, কিন্তু আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে যে এই পারমিশন আমার লিজে দেওয়া আছে কিনা। যদি নেওয়া না থাকে তাহলে দর্শক আপনি বা আমি যে ভুল করতে যাচ্ছি এটা আমাদের জন্য ডেট্রিমেন্টাল হতে পারে, এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। যদি আমরা এইভাবে না পারমিশন থাকে আমাদের দেওয়ার, আর আমরা যদি কাউকে সাবলেট দিয়ে দিই, তাহলে আমার যে মূল লিস্টটা ছিল বা আমার যে আন্ডার লিস্টটা ছিল, আমার যে অ্যাসাইনমেন্টটা ছিল, এটাই ক্যান্সেল হয়ে যাওয়ার একটা মেইন কারণ হয়ে যেতে পারে। অতএব অবশ্যই আমরা যখন সাবলেট অথবা সাব লিজ অথবা কিছু দিব, তখন আমরা দেখে নিব আমাদের লিজে আমাদের কন্ডিশনগুলো কী ছিল। যদি আমরা ওইটা ফুলফিল না করতে পারি তাহলে আমরা ইটস নট এ প্রবলেম, উই ক্যান টেক দ্য পারমিশন ফ্রম দ্য ল্যান্ডলর্ড অথবা ল্যান্ডলর্ড থেকে মূলত, দেন উই ক্যান কনসার্ন নিতে হবে যে কনসার্ন থাকে ওইটা সাবলেট। আর একটা মজার ব্যাপার এখানে কাছে আমরা জানি প্র্যাকটিস থাকে যে দিস কনসেন্ট ক্যান নট বি আনরিজনেবলি উইথহেল্ড, যে আমি যদি আনরিজনেবল না হই তাহলে অবশ্যই দ্য ল্যান্ডলর্ড হ্যাজ টু গিভ ইট, অ্যান্ড দ্যাট ইজ নর্মালি রিটেন ইন দ্য লিজ। আর এটা যদি লেখা থাকে তাহলে অবশ্যই ল্যান্ডলর্ড দিয়ে দেয়। আর সাধারণত ল্যান্ডলর্ড এটা নিয়ে বেশি ইয়ে করে না, কিন্তু ল্যান্ডলর্ডের কিছু রিকোয়ারমেন্ট থাকে যেটা আমরা পরবর্তী আলোচনার সাথে আমরা আসবো। কাছে ভাই যেটা ইউজেস থাকে, এটা আমি আপনাকে একটা কোশ্চেন দর্শকদের জন্য ক্লিয়ার করে দিতে বলবো কাইন্ডলি। তা হলো যে আমাদের মেইন একটা কোশ্চেন থাকে লিজ নেওয়ার ক্ষেত্রে, বলে যে ভাই অথবা স্যার অথবা আপনার সলিসিটর যখন আসে তখন বলে যে দিস লিজ ইজ ওপেন অর নট, আমি এটাকে এক্সটেন্ড করতে পারবো কি পারবো না, তো এক্সটেন্ডেবল কিনা
ইন লেভেল টার্মে প্লেন টার্মে আমরা বলি কি এই লিজ কি ওপেন কিনা, এই লিজ কি আমি আসলে এটা শেষ হয়ে গেল, আমার 2 বছরের লিজ আছে, এটার পরে আমার কি হবে, অথবা 25 বছরের লিজ আছে, এটার পরে আমাদের কি হবে। অতএব আমরা এটা দর্শকদের ক্লিয়ার করে দিব ভাই আপনার মাধ্যমে যে আমরা আসলে ওপেন লিজ বলতে কি বুঝি। যে জেনারেলি লিজের যে টার্মস আছে, প্রথম এই টার্ম থেকে যে 10 বছরের এত তারিখ থেকে এত তারিখ আপনার লিজ শেষ, কিন্তু ওইখানে একটা ক্লজ থাকে যে ক্লজে বলা হয় ওই একটা এক্সক্লুডেড, এর মানে হচ্ছে এটা ওপেন লিজ। আর যদি ওই একটা আমরা ক্লিয়ার করে দেই দর্শকদের একটু, না আপনি বলেন কাইন্ডলি, যে এটা হচ্ছে ল্যান্ডলর্ড এন্ড টেন্যান্ট অ্যাক্ট, ওইটা 1954 যদি এক্সক্লুডেড থাকে মানে হচ্ছে ওপেন। আপনি সারা লিজ পড়বেন 54 পেজ 100 পেজেস, আপনি কোথায়ও পাবেন না এটা লেখা যে দিস ইজ ওপেন লিজ, দিস ইজ অটো রিনিউয়েবল ইনক্লুডেড অর নট। এটা যদি ইনক্লুডেড থাকে তাহলে আমরা বুঝবো যে এটা পেজেই এটা লেখা থাকে ইজ ইনক্লুডেড অর এক্সক্লুডেড। ল্যান্ডলর্ড এন্ড টেন্যান্ট অ্যাক্ট 1954 এটা এক্সক্লুডেড, যদি এটা ইনক্লুডেড থাকে তাহলে আমরা বুঝবো যে দিস ইজ, এরপরে আর পারবেন না, দিস ইজ ওপেন লিজ। আরেকটা বিষয় হচ্ছে যেমন একটা যেমন এই অনেকেই কম্পেয়ার করেন যে টেনেন্সি এগ্রিমেন্টের সাথে, ইয়েস দেয়ার ইজ এ ডিফারেন্ট। যদি ব্রেকিং ক্লজ না থাকে আর আপনি 10 বছরের জন্য লিজ নেন মাহফুজ ভাই, তাহলে কি হচ্ছে আপনি 10 বছরই টাই আপ, unless you can sell to someone as a sublease or you can surrender with the permission of the landlord. এই দুইটা ছাড়া আপনি করতে পারবেন না, আপনি টাই আপ আনটিল দ্য 10 ইয়ার্স। ওকে, একটা জিনিস আমরা আরো দর্শকদের জন্য, যেহেতু আমি আর আপনি হয়তো আলোচনা করতে পারবো সারাদিন লিগ্যাল টার্ম নিয়ে, বাট দর্শকদের ক্ষেত্রে দর্শকদের সুবিধার্থে আমরা কাসব আপনার মাধ্যমে এটাকে একটু আরো ওপেনলি মানে যাতে তাদের বোঝার স্বার্থে, যে যখন একটা লিজ সাধারণত দেওয়া হয় সেই ক্ষেত্রে দর্শক ল্যান্ডলর্ড অথবা মানে যে আপনাকে লিজ দিচ্ছে, সাব লিজ যদি আমি নেই তাহলে আমার যে মানে ফার্স্ট টেনেন্ট থাকবে, আমি সেকেন্ড টেনেন্ট হব তখন, অথবা থার্ড ফোর্থ হোয়াট এভার হলাম। তো যখন আমি এই জিনিসটা লিজটা নিতে যাব বা আন্ডার সাব লিজ নিতে যাব, তখন ল্যান্ডলর্ডের কি রিকোয়ারমেন্ট থাকে অনেক সময় যে অনলি এই শর্তে আমরা সাব লিজ দিতে পারবো। অথবা এমনও হইতে পারে কাসর ভাই যে আমি ঠিক আছে একজনকে সাবলিজ দিতে চাই, কিন্তু ল্যান্ডলর্ড বললো যে নো ইউ ক্যান নট গিভ হিম বিকজ অফ দিস থিংস। সো সেই আলোচনার সুবিধার্থে আমরা দর্শকদের আপনার মাধ্যমে এটা জানিয়ে দিব যে কি ধরনের রিকোয়ারমেন্ট সাধারণত থাকে ল্যান্ডলর্ডের। আমরা যেটা বলছিলাম সাবলিজের ক্ষেত্রে আপনি প্রথমে দেখবেন অরিজিনাল লিজটা, এটার কপি প্রথমে আপনি যার কাছ থেকে কিনবেন, যিনি লিজ হোল্ডার আছেন তার কাছে অবশ্যই একটা লিজের কপি আছে। আপনি আপনার সলিসিটারকে অথবা নিজে যদি ভালো বুঝেন তাহলে নিজে এটা পড়বেন। এটার মধ্যে 2টা অথবা 3টা ডকুমেন্ট থাকতে পারে, ইউজুয়ালি 2টা ডকুমেন্ট, একটা হচ্ছে রেন্ট ডিপোজিট ডিড আর একটা হচ্ছে লিজ অ্যাসাইনমেন্ট অফ দ্য লিজ, লাইসেন্স অফ দ্য লিজ যেটা আর কি। এইটার মধ্যে ওই ডকুমেন্টের মধ্যে ক্লিয়ারলি কিছু কন্ডিশন থাকে, কিন্তু ওই কন্ডিশনের আগে প্রি কন্ট্যাক্ট যে ইনকোয়ারিগুলো থাকে এবং প্রি কন্ট্যাক্ট যে এগ্রিমেন্টগুলো থাকে, ওই এগ্রিমেন্টের মধ্যে ল্যান্ডলর্ড যে জিনিসগুলো প্রথম লিজ দেওয়ার সময় চাইছিল, এর মধ্যে ফার্স্ট যারা চায় বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস রেফারেন্স। So if you are a businessman, if you are a business owner, you are running the business, you should get the business reference or bank reference, accountant reference. তো এখন যদি very new business owner হয়, উনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র করছেন হয়তো, তাহলে ব্যাংক আপনাকে কোনো রেফারেন্স দেবে না ইন জেনারেল দিতে চায়, তাহলে আপনাকে অ্যাকাউন্টেন্ট সাহেবের কাছে যেতে হবে। অ্যাকাউন্টেন্ট সাহেব যদি বলে যে হি ইজ ট্রেডিং জাস্ট এ নিউলি ট্রেড এবং এটা যদি ল্যান্ডলর্ড অ্যাকসেপ্ট করে, শুড হি অ্যাকসেপ্ট দিস ওয়ান? ইয়েস, ইন জেনারেল। অল্টারনেটিভলি আপনি পার্সোনাল রেফারেন্স অথবা গ্রান্টার অথবা গ্রান্টি যে কোনো জিনিস দিতে পারেন ল্যান্ডলর্ডকে স্যাটিসফাইড করার জন্য। গ্রান্টারের কথা যখন বললেন, বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে মেজরিটি ক্ষেত্রে যেটা হয় ডিপোজিট, মনে করেন আগের লিজ হোল্ডার 10,000 পাউন্ড ডিপোজিট ল্যান্ডলর্ডকে দিছে, তো ল্যান্ডলর্ড করে কি বেশিরভাগ ক্ষেত্রে সলিসিটারের মাধ্যমে বলে যে ওইটা ট্রান্সফার করা হোক ইচ আদার মিনস ইউ নো নিড টু পে মি ব্যাক টু দ্য 10,000 পাউন্ড, your leaseholder will pay you the 10,000 pound or you pay him the 10,000 pound or whatever the deposit is. সহজ করে দিতে পারি আমরা দর্শকদের জন্য কাসর ভাই, বোধ হয় যে আপনি যখন একটা লিজ নেবেন তখন আপনাকে একটা রেন্ট ডিপোজিট দেওয়া লাগতে পারে, এটা ম্যান্ডেটরি না। যদি দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয় কাসর ভাই? সেই ক্ষেত্রে যদি মনে করেন, আমরা আরো একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আপনি ফার্স্ট টেনেন্ট, আপনি নিছেন একটা লিজ, আমি আপনার কাছ থেকে লিজ নিচ্ছি, ওইখানে যদি সেই ক্ষেত্রে আপনি ওনাকে 2 কোয়ার্টারের ডিপোজিট দিবেন, ফর एग्जांपल 10,000 পাউন্ড। এখন আমি কি করতে পারি? ডিপোজিট ফেরত চাই ল্যান্ডলর্ডের কাছ থেকে, যেহেতু আমি চলে যাচ্ছি, আমার ডিপোজিট ফেরত, সেটা আপনি ফেরত নিতে পারবেন চাইলে, তখন আমাকে আবার আমার সলিসিটরের মাধ্যমে ল্যান্ডলর্ডকে দিতে হবে। কিন্তু ইন প্র্যাকটিস কি হয়, সাধারণত এটাকে
এটাকে আপনি অফসেট আমাকে করা দিয়ে হয় দেবেন, জি। যে আমি যদি আপনাকে দিয়ে দিই তাহলে আপনারটা ওনার কাছে ওইখানে থেকে থাকছে গেল, মানে ওইটাই আমার ফাইন money। আনলেস এন্ড আনটিল দেয়ার আর সাম significant difference আপনি 10,000 দিয়েছেন এখন সে 15,000 চাচ্ছে তাহলে another 5,000 I can give it to Yes, I can give it to যে you difference-টা দিয়ে 15,000 দিতে পারেন। difference-টা আমি another 5,000 directly to the and then their landlord solicitor normally offset these things with বা এটা লেখা থাকে ইয়ের মধ্যে ভেরি ক্লিয়ারলি হ্যাঁ। ডিপোজিটটা কত দেওয়া হয়েছে। correct so আমাদের ডিপোজিট ই মাস্ট বি ক্লিয়ার এটা মূল কথা হচ্ছে ডিপোজিটটা ক্লিয়ার হবে জি এটাই তো রিস্কের কথা যেটা মাহফুজ ভাই আমি একটু দর্শকদের জন্য বলতে চাই রিস্ক যে ফ্যাক্টরগুলো আছে জি ফার্স্ট অফ অল যখন আপনি অ্যাপ্রোচ করবেন লিজের জন্য তখন ল্যান্ডলর্ড তার একজন সলিসিটার অ্যাপয়েন্ট করেন ল্যান্ডলর্ড অবভিয়াসলি আপার হ্যান্ড যিনি নেন উনি বিলো হ্যান্ড তো ল্যান্ডলর্ডের সলিসিটাররা কি বলে ওনারা বলে যে তোমার সলিসিটার আমাকে আন্ডারটেকিং দেবে আন্ডারটেকিং মানে হচ্ছে ওই জিনিসটা দেবে যে আমার লিগ্যাল কস্টটা যেন তুমি পে করো এখন যদি এবং ওইখানে শর্তটা দেওয়া হয় যে ওইটা প্রসিড হোক অথবা না হোক ওকে ভেরি গুড কসর ভাই আমরা ব্রেকে যাব ব্রেকে যাওয়ার আগে আমরা একটু দর্শকদের সাথে আলোচনার যে শুরুটা আমরা করেছি এটা আমরা ব্রেকের পরে আপনাদের সাথে আবার কন্টিনিউ করব কাসর ভাই রেন্ট ডিপোজিট নিয়ে কথা বলছিলেন আমরা ব্রেকের পরে এসে আমরা রেন্ট ডিপোজিট নিয়ে আপনাদের সাথে কথা বলবো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখছেন এনটিভিতে আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি স্টুডিও লাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন করে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক আমরা ব্রেকে ছিলাম ব্রেকের পরে আমরা ব্রেকের আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা যে রেন্ট ডিপোজিট ডিড নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছিলাম আমার প্রিয় কাসর ভাই সুন্দর করে আপনাদেরকে রেন্ট ডিপোজিট নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদের জ্ঞাতার্থে বেশ কিছু কথা বলেছেন রেন্ট ডিপোজিটের ব্যাপারে আমরা স্পেশালি একটু কেয়ারফুল থাকবো কাসর ভাই কারণ এটা একটা ভাইটাল ম্যাটার ফর কমার্শিয়াল লিজ কারণ ওইখানে ওই ডিপোজিটটা যে কারণে ডিপোজিটটা নেওয়া হয় যদি রেন্টের ইয়ার হয় তাহলে ল্যান্ডলর্ড ওইখান থেকে ডিপোজিটটা নিয়ে নেবেন অথবা আপনি যদি কোনোভাবে ড্যামেজ করেন প্রপার্টি তাহলে ল্যান্ডলর্ড ওইখান থেকে কেটে রাখবেন এই জন্য এই ডিপোজিটটা মূলত আসে প্রিমিয়াম অ্যান্ড ডিপোজিট টু ডিফারেন্ট থিং প্রিমিয়াম দিয়ে আপনি যে কোনো বিজনেসে আসতে পারেন এটা মানে আপনি ওই বিজনেসের গুডউইল বা সত্য এরকম কিছু কিনতেছেন যেমন আমাদের দ্বিতীয় মাত্রা আছে দ্বিতীয় মাত্রা কেউ কিনতে চাইলে যে দ্বিতীয় মাত্রার ভ্যালু মার্কেট ভ্যালু যেটা সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনি যে প্রিমিস আছে যেটাতে আপনি অকুপাই করতেছেন আপনার বিলঙ্গিং আসবে সেটার জন্য আপনি রেন্ট এবং রেন্ট ডিপোজিট দিতেছেন ড্যামেজ থেকে বাঁচার জন্য বা ড্যামেজ যদি করেন ওইটা যেন ল্যান্ডলর্ড রাখতে পারেন আর কি কারেক্ট যেহেতু আমরা রেন্ট ডিপোজিট নিয়ে যথেষ্ট কথা বললাম রেন্ট ডিপোজিটকে আপনাদেরকে সিরিয়াসলি নেওয়া জরুরি অত্যাবশ্যকীয় কারণ এটা একটা ভাইটাল পার্ট অফ ইউর কমার্শিয়াল লিজ ম্যাটার এখন আমি আরও একটা বিষয় খুবই ভাইটাল থাকে যেটা অথরাইজ গ্যারান্টি এগ্রিমেন্ট আমরা বলি যেটাকে আমরা কি বলি বাংলায় জামিন থাকার মতো আর কি যে কি বলে এটাকে অথরাইজ গ্যারান্টি এগ্রিমেন্ট যেটা গ্যারান্টি দেওয়া এগ্রিমেন্টে দুইটা ক্ষেত্রে হয় অনেক সময় হয় কি যখন সাবলিজ যেটাকে আমরা বলি বলতে অ্যাসাইনমেন্ট অফ লিজ সেকেন্ড লিজ হোল্ডার যিনি লিজ হোল্ডার যখন ল্যান্ডলর্ড যদি কোনো কারণে বলে যে অরিজিনাল লিজ হোল্ডার ছিল সে এজ এ গ্রান্টার হিসাবে থাকবে ইট মিনস সে এখনো পর্যন্ত নতুন টেনেন্টকে ট্রাস্ট বিল্ট আপ হয়ে নাই যে স্বাভাবিক ঠিকমতো রেন্ট দেবেন অথবা যে কোনো রিকোয়ারমেন্টস হয়তো ফুলফিল করেন নাই নেগোসিয়েশনের জন্য আপনাকে লিজ দেওয়া হয়েছে তখন ল্যান্ডলর্ড বলে থাকে যে তুমি এজ এ গ্রান্টার হিসাবে থাকো সো ইন দ্যাট কেস যেটা হয় কাসর ভাই দর্শকদের জন্য আমরা এটা বলে দিতে পারি হয়তো যে কোনো কারণে যে নিউ টেনেন্ট যদি কোনো কারণে ফেইলিয়ার হন উনি কোনো কারণে রেন্ট দিতে পারছেন না বা অন্য কোনো ব্রিচের ভিতরে এসে যাচ্ছেন অন্য কোনো জিনিস উনি ফুলফিল করতে পারছেন না তখন যেন যে মেইন ল্যান্ডলর্ড আছেন উনি যেন যাকে প্রথম লিজ দেওয়া ছিল উনাকে যেন ধরতে পারেন ইন এ সেন্স ওনার কাছে যেন দাবিটাকে উত্থাপন করে সেই দাবি ওনার কাছ থেকে মানে এজ এ গ্রান্টার হিসাবে ওনার দায়িত্ব থাকবে যে মেক শিওর করা যে নতুন টেনেন্ট যিনি আসছে উনি যেন এই অব্লিগেশনগুলো ফুলফিল করে ওয়ার্ড হচ্ছে যে নিউ টেনেন্ট ওয়ানকামিং টেনেন্ট
putting the old tenant shoe on his leg. There's the same shoe. That is you cannot correct. change. Even you cannot change any terms unless the landlord is agreed with that things. So এটাও এই বিষয়টা যথেষ্ট অনেক সময় আমরা এটা বুঝতে পারেন না অনেকে যে আসলে অথরাইজড গ্যারান্টি এগ্রিমেন্টটা কি। যে আমি আগে বলছিলাম ব্রেকিং ক্লজ, আপনি যেটা বললেন যে সহজ করে বলেন, ইয়েস ইট ব্রেকিং ক্লজ মানে হচ্ছে যে কোনো লিজ 10 বছরের যদি থাকে ওইখানের মধ্যে মাঝে মধ্যে ব্রেকিং ক্লজ থাকে। ব্রেকিং ক্লজ মানে হচ্ছে যে 3 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে ইচ্ছা করলে ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট এই লিজকে বাইর হয়ে আসতে পারেন, এইটাই আর কি। এই শর্তে সেখানে কিছু শর্ত দেওয়া থাকতে পারে যে হয়তো 3 মাসের নোটিশ, 1 মাসের নোটিশ, এই একটা শর্ত দিয়ে এটা একটু কনভিনিয়েন্ট থাকে, যেখানে মানুষ অ্যাসেসমেন্ট করে দেখে যে ওই প্রপার্টি নেওয়ার পরে ওইখানে আমার বিজনেসটা হবে কিংবা হবে না। এই ক্ষেত্রে অনেক সময় ব্রেকিং ক্লজের খুব and this is possibly কাউসার ভাই সুন্দর করে আপনি বললেন, বাট এটার ক্ষেত্রে আরো একটা পজিটিভ দিক হচ্ছে যে এটা দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা যেমন ল্যান্ডলর্ডের ক্ষেত্রে প্রযোজ্য, তেমন যে টেনেন্ট থাকবে, টেনেন্ট বলি আর কি, যার নামে লিজ থাকবে বা সাব লিজ থাকবে, ওনার ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য, যাতে করে দুইজনেরই একটা এক্সিট থাকলো। কিন্তু আবার ওই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ল্যান্ডলর্ড চাইলেই যে যেহেতু ব্রেকিং ক্লজ 3 বছরের আছে, তো 3 বছর 1 মাস আগে আমি নোটিশ দিয়ে দিলাম যে তুমি আমার লিজ ছাড়ো, কিন্তু ওনার খুব প্রফিটেবল বিজনেস, এক্ষেত্রে ওই যে ইউ ক্যান নট এনি অ্যাক্ট, ওই যে কভানেন্ট আছে পরে আনরিজনেবল অ্যাক্ট, দিস ইজ এ বিট আনরিজনেবল, যে এটা ইয়ে করবে। এখন যদি অন্য কোনো কারণে উনি চায় যে ব্রেকিং ক্লজকে উনি এক্সারসাইজ করবে, সেক্ষেত্রে যেটা হবে যে উনি যদি প্রপার্টিটা বিক্রি করতে চাই, 7টা ইয়ে আছে আমরা জানি, যেটা এটা থাকলে হয়তো উনি ইয়ে করতে পারবেন, বাট ট্রিগার করার জন্য সেটা যথেষ্ট একটা ভ্যালিড রিজন থাকতে হবে। ফর এক্সাম্পল আমরা দর্শকদের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে এটা বলতে পারি যে উনি ডিমোলিশ করতে চান প্রপার্টিটা, উনি নতুন করে বিল্ড, 2 তলা বা 2 ফ্লোরের বিল্ডিং আছে, ওইটাকে উনি 7 ফ্লোর করতে চান, অথবা উনি প্রপার রিনোভেশন করে উনি এই this property take into his own consumption, উনি নিজে এটাকে ব্যবহার করবেন, উনি হয়তো অন্য একটা কাউন্সিলের সাথে বা কোনো কারোর সাথে একটা প্ল্যানিং পারমিশন নিয়ে উনি এটাকে কমপ্লিটলি চেঞ্জ করে আনছেন এবং উনি ওইটাকে নতুন করে ওনার প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করবেন। therefore there are 7 ইয়ে আছে, যেটা পয়েন্টস আছে, সেই 7টা পয়েন্টের জন্য উনি যে কোনো একটা হলে এবং তার একটা ভ্যালিড রিজন যদি থাকে, যদি লোকাল অথরিটি এক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, লোকাল অথরিটির যদি রিকোয়ারমেন্টস হয় ওই প্রপার্টিটা যে কোনো কারণে, যদি ওইদিকে হয়তো রাস্তা যাবে কিংবা যে কোনো ইয়ে হবে, এক্ষেত্রে আবার লিজ অনেক সময় যদি ব্রেকিং ক্লোজ থাকে তাহলে ইয়ে হবে। ইভেন দ্য ব্রেকিং ক্লোজ না থাকলে ওইখানে লিজ সারেন্ডার করে নিতে হয়। এটা অবশ্যই পলিসি রিজন থাকতে পারে, যে লোকাল অথরিটির পলিসি রিজনের কারণে এটাকে অবশ্যই তারা চাইলে এটা করতে পারেন, বাট এগেইন আই বিলিভ দেয়ার আর আদার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, যেটা আরো ভিতরের ব্যাপার। এটা দিয়ে হয়তো আপনাকে কম্পেনসেট করতে হবে, তাদের একটা ফেয়ার পলিসি থাকবে, সেই পলিসি অনুযায়ী তারা এটাকে ইয়ে করতে পারবে। তো যেটা আমরা বলছিলাম কাউসার ভাই আলোচনার শুরুতে, যে কমার্শিয়াল লিজ একটা সিরিয়াস ম্যাটার, এটা যখন নিয়ে আমরা ডিল করব তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব, আমি যদি নিজে বুঝতে পারি তাহলে পড়বো, যদি না বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের সলিসিটার অথবা যে কনভেন্সের থাকবে ওনার কাছে যেয়ে এটাকে ভালো করে বুঝে এটার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, হেড অফ দ্য টার্মসকে ভালোভাবে অ্যানালাইজ করে, যাতে ইটস এ কমিটমেন্ট, ইটস জাস্ট নট ফর 1 or 2 days ম্যাটার। এটা হয়তো দেখা গেলো 25 বছরের একটা লিস্ট থাকতে পারে, 40 বছরের লিস্ট থাকতে পারে, 20 ইয়ার্সের অথবা 5 বছরের লিস্ট থাকতে পারে, 2 বছরের লিস্ট থাকতে পারে, এক্সটেন্ডেবল, যেটা আমরা বলছিলাম যে এই ক্ষেত্রে যখন আমাদের 1954 অ্যাক্ট অপ্ট ইন অথবা অপ্ট আউট আছে কিনা এটা দেখে নিয়ে, যাতে এটা ওপেন লিস্ট কিনা, যদি ওপেন লিস্ট থাকে তাহলে যেন আমরা মেক শিওর করি যে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এটার জন্য ভালো করে বুঝে তার উপরে এক্সারসাইজ করি আমরা যে ইয়েস দিস লিজ ইজ রাইট ফর মি অর নট। আর যখন আমরা একটা বিষয় মাহফুজ ভাই যেটা আমাদের দর্শকের জন্য আমি বলতে চাই, শেয়ার করতে চাই, যে রেজিস্টার্ড লিজ এন্ড আনরেজিস্টার্ড লিজ, তো 7 ইয়ার্স অথবা তার উপর হলে ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে। তো এখন যদি 7 ইয়ার্সের নিচে কেউ যদি রেজিস্টার না করে, 5 বছর 4 বছর 3 বছর এরকম যদি কোনো কমার্শিয়াল লিজ থাকে আর উনি যদি রেজিস্টার না করে, ম্যান্ডেটরি না কিন্তু রেজিস্টার না করলে ওনার লস কি অথবা লাভ কি? কারেক্ট, লসটা হচ্ছে যদি রেজিস্টার্ড লিজ না থাকে, আপনি ভলান্টিয়ারলিও রেজিস্টার না করে থাকেন এবং 7 বছরের নিচে থাকে এবং ওই প্রপার্টি যদি বিক্রি হয়, নতুন ল্যান্ডলর্ডের উপর ওই লিজ ইম্পোজ হয় না। কারেক্ট।
সেই ক্ষেত্রে একটা ভালো পয়েন্ট, এটা দর্শকদের জন্য আমরা অবশ্যই করতে পারি যে যখন আমরা লিজ যদি কোনো কারণে রেজিস্টার না হয় বা লেট হয়ে যায়, তাহলে একটা লেট ফি দিয়ে এটাকে অবশ্যই রেজিস্টার আপনি করতে পারবেন। যদিও আপনি ধরে নেন আপনি লিজ করার 2 মাসের 60 ডেজের ভিতরে আপনাকে রেজিস্টার করতে হবে, however you fail to do that, it's not a problem, you can still register it with a কোনদিন করা যায় একটা ফি দিয়ে আপনি করতে পারবেন। অতএব এখানে যদি কারো লিজ রেজিস্টার না হয়ে থাকে, এটা ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি যখনই আপনি আপনার জিনিসটা আপনার ইসে আসবে, আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আসবে, দেন ইউ ক্যান স্টিল ডু ইট, স্পিক টু ইউর সলিসিটার অর স্পিক টু দ্য আমরা একটা কল নিব। জি না, জি প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আমরা বোধহয় লাইনটার একটু ডিফিকাল্টি ছিল, আমরা শুনতে পাচ্ছিলাম না দর্শককে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? জি আমি বিষয়ে যে এখন একদম মাইল ধরে যেহেতু খাম আছে লাগে এমপ্লয়ি আছে, এখন যেমন উবার মাঝে আছে খাম, তো এই খাম দেখাইয়া ধরে লেখা বেতন করবো 20-22 করে, এমনি তো 18,000 ভিত্তি আছে লাগে, এখন হয়তো বলুন আছে। তো এই উবারের খাম দেখাইলে খাম হইব না, যেমন ধরে লেখা এই যে একটা খামর স্পেশালি যেমন যেটা বার করা যায়, কিন্তু আমার মোবাইল তো যখন বার করা যায়, এটা কয়েকটা কপি সরি পিডিএফ কপি যেটা বুঝছেন না, কিন্তু পিডিএফ কপি বার করিয়া এখন বারস্টার ধরিয়া এই খাম দেখাইয়া ওইব নি, আমি চাই আমার কিলা কিতা মানে ফিস তো সমানও লাগবো বিষয়। আপনি কি কারণের জন্য এটা চাচ্ছেন যে ইনকামটা আপনি দেখাচ্ছেন, কি কারণের জন্য? এটা একদম মাইল দিয়া এখন ওয়াইফাই ও স্পাউস ভিসার লাগে মাসিরানি আপনি আগে খাম আছে। আপনি কি ভাই একটু স্পেসিফিক করার জন্য দর্শক? আগে আছে এই যে জব একটা কোম্পানি খাম না, তো খাম কোম্পানি গেছে গিয়া ওই জন্য হয়েছে গিয়া, তো যদি সেলফে উবার খাম করিয়া খাম দেখাইলে হইব নি, ওটা জানতে চাই। দর্শক আপনি শুনতে থাকুন, আমার কাছে মনে হচ্ছে কোশ্চেনটা একটু বিক্ষিপ্ত ছিল, দুঃখিত। আসসালামু আলাইকুম দর্শক, আপনি যেটা হয়তো আপনি স্পাউস ভিসা অথবা আপনি ফ্যামিলি মেম্বার আনার জন্য, ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার আনার জন্য যদি আপনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের কথা আপনি জানতে চান, সেলফ এমপ্লয়েডের জন্য অপশন আছে, এমপ্লয়েডের জন্য বহুত এমপ্লয়েডের ক্ষেত্রে অপশন আছে। আর এক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস হচ্ছে 29,000 তো 29,000 পাউন্ড, যদি 29,000 পাউন্ড যদি 29,000 পাউন্ড দিতে হবে আপনাকে, দিতে হবে না, আপনাকে আর্ন করতে হবে। এটাই হচ্ছে, আপনি সেলফ এমপ্লয়েড হন অথবা এমপ্লয়েড হন, যেটাই হন আর কি। যদি আপনার প্রশ্ন এক্ষেত্রে স্পাউস ভিসার ক্ষেত্রে হয়ে থাকে, আপনার প্রশ্ন আমাদের কাছে খুব একটা ক্লিয়ার হয় নাই, লাইনটা খুব বেশি ক্লিয়ার ছিল না। যাই হোক, যদি উনি আরেকটা কথা আমরা মনে হয় দর্শকের জন্য বলে দিতে পারি কুইকলি, তাহলে যে যদি স্পাউস ভিসার ক্ষেত্রে হয় তাহলে আপনি বলে দিলেন যে যেটা 18,000 রুলে যদি থাকে তাহলে 18,000 রুলে 18,600, অথবা 29,000 রুলে যদি পড়ে তাহলে 29,000 হতে হবে। হাউএভার যদি আমার কাছে মনে হয়েছে যে উনি কোশ্চেনটা এরকম থাকতে পারে, যদি অন্য কোনো একটা কাজে আসে, ভিসা আসে, তারপরে আবার যদি অন্য কাজ করে, সেই ক্ষেত্রে কি হতে পারে? আনফরচুনেটলি ইটস এ ডিফারেন্ট রুলস। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে ভিসায় আপনি এসেছেন ওই ভিসার যে মানে রিকোয়ারমেন্টস আছে ওইটা ফুলফিল করতে হবে। ইয়েতে তো কোনো স্পন্সর বা স্কিল ওয়ার্কার উবার ড্রাইভারের ক্ষেত্রে তো I do not think, যাই হোক আমরা কোশ্চেনটা সম্বন্ধে অত বেশি ক্লিয়ার ছিলাম না। আপনি যদি স্পাউসের ভিসার বলে থাকেন তাহলে ভাই সুন্দর করে উত্তর দিয়ে দিলেন। যদি ওই ক্ষেত্রে না হয় তাহলে আপনি অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করলে পরবর্তীতে স্টুডিও লাইনে আমরা আপনার কোশ্চেনটা নিয়ে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব, যেহেতু কোশ্চেনটার সম্বন্ধে আমরা বেশি ক্লিয়ার হতে পারিনি। যাই হোক, আসলে আমরা কথা বলছিলাম যে রেজিস্টার আনরেজিস্টার নিয়ে আর কি, রেজিস্টার লিজ এবং আনরেজিস্টার লিজ নিয়ে আর কি। তো আনরেজিস্টার্ড লিজের ক্ষেত্রে এটাই, যদি ল্যান্ডলর্ড ওই প্রপার্টিটা বিক্রি করে দেয় এবং নতুন ল্যান্ডলর্ড চলে আসে, তাহলে এক্ষেত্রে আনরেজিস্টার্ড লিজটা রেজিস্টার্ড লিজের মতো আপনি ইনফোর্স করতে পারবেন না নতুন ল্যান্ডলর্ডের কাছে।
কারেক্ট। যে এটা অবশ্যই রেজিস্টার লিজ 7 ইয়ার্সের উপরে হলে অবশ্যই রেজিস্টার করতে হবে, এটা ম্যান্ডেটরি। আর এর নিচে হলে ভলান্টারিলি আপনি রেজিস্টার করতে পারেন। তারপর রেজিস্টার করলে আরও লাভ আছে, আপনার ল্যান্ড রেজিস্ট্রিতে আপনার নাম থাকবে, আপনার নামে একটা টাইটেল নাম্বার থাকবে, আপনার দলিল থাকবে। দলিল আপনি যে কোনো সময় 4.60 অথবা যেটাই হোক, এটা একটা পেমেন্ট দিয়ে আপনি দেখতে পারেন যে এটা আপনার নামে আছে। আপনি যখন বিক্রি করবেন অন্য কারো কাছে, যদি আপনি সাবলিজ বিক্রি করতে চান অথবা অ্যাসাইনমেন্ট বিক্রি করতে চান, সেক্ষেত্রে এই ডকুমেন্টটা খুবই প্রয়োজন। সো ইটস রিকমেন্ডেড যে এটা যদি 5 বছর বা 7 বছরের নিচেও হয় তাহলে রেজিস্টার করে নেবেন। ইটস গুড টু রেজিস্টার দ্য লিজ। আমাদের অনেকগুলো কল আছে, জি মহোদয়, একটা কল হয়তো নিয়ে নিব। আরেকটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, কাইন্ডলি আপনার কোশ্চেনটা করবেন। ওয়ালাইকুম আমি আসসালাম। একটা প্রশ্ন করেছিলাম। আমি ম্যানচেস্টার থেকে যাই, আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি। আমি 24 ঘন্টা আমি ম্যানচেস্টার থেকে ফোন করছি ইকবাল হাসান। তো আমি আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি। আমি 24 ঘন্টা কাম দেখাই। তো তারা আজ 5 মাস ধরে আমি জয়েন্ট হয়েছি। আমার ওয়াইফ রে তারা মানে প্রত্যেক সপ্তাহ মানে নেয় জব সেন্টারও ইন্টারভিউ জব করা লাগে, করা লাগে। তো আমার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট আছে 3 মান্থর। তে আমি কত ঘন্টা দেখা আমি বেশি আর আওয়ার দেখাইতে আমার বউরে তারা আবার ইয়র করবো নি ডাবো নি কথা জানা লাগে। গুরুত্ব দিব, এটা একটা খুবই, যদিও কোশ্চেনটা অনলাইনে এই সেরকম কোশ্চেন না করলে বরঞ্চ একটা 1-to-1 কথা বলে আরো ভালো করে এক্সপ্লেন করা যাবে। কিন্তু ওয়েলফেয়ার বেনিফিটের ক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিট হচ্ছে দিস ইজ দ্য মেইন ওয়েলফেয়ার বেনিফিট নাও। সো মোস্ট অফ অল 6 এরিয়া অফ বেনিফিট দে ডু কভার। তো কোনো ব্যক্তি যদি তাদের একটা থ্রেশহোল্ড আছে, এক এক এরিয়ার এক থ্রেশহোল্ড আছে, এই থ্রেশহোল্ডের নিচে আপনি যদি ইনকাম করেন তাহলে অবশ্যই জব সেন্টার প্লাস আপনাকে বারবার রিমাইন্ডার দেবে যে আপনার ইনকাম বাড়ান অথবা আওয়ার বাড়ান। এটা তারা অবশ্যই দিতে পারেন এবং করবেন, যেহেতু আপনি মিনিমাম থ্রেশহোল্ডের নিচে আছেন। সেকেন্ড থিং হচ্ছে যে কোনো মানুষ যিনি 18 বছরের উপরে এবং পেনশনের এইজের নিচে আছেন, তাকে কাজ করতে হবে। যদি কাজ না করেন তাহলে আপনাকে অবশ্যই তারা কাজ করার জন্য বলবে, যেহেতু আপনি বেনিফিটের মধ্যে আছেন। আপনি যদি কোনো বেনিফিট ক্লেম না করেন তাহলে আপনাকে কেউ কাজ করার জন্য ফোর্স করবে না, সেটা আপনার ইচ্ছা। আপনি কাজ করেন অথবা ব্যবসা করেন অথবা আপনি আপনার সঞ্চয় থেকে অথবা সেভিং থেকে আপনি চলতেছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট ম্যাটার ইজ হোয়েন ইউ অ্যাপ্লাই ফর ইউনিভার্সাল ক্রেডিট অর এনি সর্ট অফ বেনিফিট, স্পেশালি দ্য ইউনিভার্সাল ক্রেডিট, যেখানে ট্যাক্স ক্রেডিট আছে, যেখানে ইনকাম রিলেটেড আপনাকে বেনিফিট দেবে, ওইখানে অবশ্যই কাজ করতে হবে। ইয়েস, আপনার ওয়াইফ 3 মাসের 6 মাসের প্রেগনেন্ট হলে তাদের ওইখানে এক্সপ্লেন করবেন, কোচের কাছে মেসেজ দেবেন, তখন তারা আপনাকে লগ ইন করে যেটা করা যায়। লগ ইন করে আমরা কি আমাদের বোধহয় স্টুডিও লাইনে আমরা আরেকটা কল নিব। কে বলছেন প্লিজ, কোথা থেকে বলছেন, আপনার কোশ্চেনটা করবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম, আমি রাজীব বলছিলাম ওয়েলস থেকে। কাইন্ডলি আপনার কোশ্চেনটা করবেন প্লিজ। আমার কোশ্চেনটা, আমার নামে আমার বিজনেস লিস্টটা আছে আপনার। এখন আমি যদি ওটা সাবলিজ দিতে চাই কাউকে, মানে অন্য কারো কোম্পানিকে, তো সেই ক্ষেত্রে আমার ল্যান্ডলর্ড আমার কাছে চাচ্ছে যাকে আমি সাবলিজ দিব ওই লোকের আপনার আইডি, প্রুফ অফ অ্যাড্রেস, ব্যাংকের এগুলো চাইতেছে আমার ল্যান্ডলর্ড দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য। সেই ক্ষেত্রে কি আমি এটা সাবলিজ দেওয়ার পরে কতটুকু লায়াবল থাকবো সাবলিজ দিলে পরে, একটু ক্লিয়ার করেন। থ্যাংক ইউ দর্শক, অত্যন্ত বলছিলাম আজকে আমরা আলোচনার মাধ্যমে আপনার কোশ্চেনের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। আপনি শুনতে থাকুন, আপনার কোশ্চেনের উত্তর আমরা দিচ্ছি। কাসম ভাই, আমরা যেমনটি বলছিলাম, আমি একটু কোশ্চেনটা যেহেতু আসছে, তো এটা মূলত 2টা পার্ট যদি আমরা আলোচনা করি, তাহলে উনি একজন কাছ থেকে লিজ নিচ্ছেন, উনি সাব লিজ দিতে চান, অবশ্যই উনি দিতে পারবেন, যেটা আমরা মানে আলোচনার মাধ্যমে বললাম। নাও সেকেন্ড পার্ট হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো, অবশ্যই আমরা এটা আলোচনার ভিতরে এনেছি যে রিকোয়ারমেন্ট, যে আগে যেটা ছিল মোস্ট অফ অল ক্ষেত্রে ল্যান্ডলর্ড সেম রিকোয়ারমেন্ট চাইতে পারেন, এটা অবশ্যই আবার এক্সট্রা চাইতে পারেন,
এক্সট্রা চাইতে পারেন ল্যান্ডলর্ড। আপনি সুন্দর করে কিন্তু এক্সপ্লেইন করছেন কেন চাইতে পারেন যেহেতু উনার বিল্ড হয় না এই রিলেশনশিপটা এখনো পর্যন্ত। নতুন যিনি বিজনেসম্যান আসতেছেন উনি যেহেতু উনার সাথে নতুন হিসাবে ল্যান্ডলর্ডের সাথে পরিচয় না, অতএব ব্র্যান্ডটা আসবে কিনা এটা যেহেতু উনি ডাউটফুল থাকেন, আদার কভেনেন্টগুলো ফুলফিল করবেন কিনা এই জন্য উনি হয়তো ব্যাংক রেফারেন্স চাইতে পারে, বিজনেস রেফারেন্স চাইতে পারে, পার্সোনাল রেফারেন্স চাইতে পারে। এটা কোনো সমস্যার বিষয় না বোধহয় নাকি? এটা যদি বিজনেসম্যান হলে এটা ভেরি ইজি টু ক্যান প্রোভাইড। ওকে, একটা জিনিস উনি আমাদের দর্শক যেটা জানতে চাচ্ছিলেন কসবা, আমি এটাকে আর এই দ্বিতীয় পার্টের আবার আরেকটা পার্ট, তাহলে যে উনার লায়াবিলিটিটা কতটা থাকবে ওটাও বোধহয় আমরা আলোচনার মাধ্যমে করেছি। যদি উনি গ্রান্টার থাকেন তাহলে লায়াবিলিটি পুরোপুরি থাকবে, আর যদি উনি গ্রান্টার না থাকে লায়াবিলিটি থাকবে না। সবচেয়ে ইজি হচ্ছে লায়াবিলিটি থেকে আউট হওয়ার, যে আপনি সারেন্ডার অফ লিজ ডিড একটা করে ফেলবেন। যখন লিজ হয়ে যাবে তখন আপনি সারেন্ডার অফ লিজ করবেন, তাহলে আর আপনার কোনো লায়াবিলিটি আপনার নামই কোথাও নাই। দ্যাটস ইট, যে অনলি ওই লুকটাই মেইন লিজ হোল্ডার হয়ে যাবে, আপনার নামে আর কিছু থাকবে না যদি আপনি লিজটা সারেন্ডার করে ফেলেন। সিমিলটেনিয়াসলি একই সাথে সারেন্ডার অফ লিজ, নিউ লিজ ও অ্যাসাইনমেন্ট লিজ সব করা যায়, একই সাথে করা যায়। এই ক্ষেত্রে আমি শিওর যে উনি যদি ওনার কোনো সলিসিটরের কাছে যান ওনারা বলবেন যে উনি যদি লিস্টটাকে সারেন্ডার করে দিতে পারেন তাহলে ওনার আর কোনো ইয়ে থাকবে না, তখন ল্যান্ডলর্ড আর যে নিউ অনকামিং টেনেন্ট এদের ক্ষেত্রে এটা জিনিসটা বেটার হয়ে যায়, দেন হি উইল বি আউট অফ দ্য। কিন্তু একটা জিনিস আছে যে ল্যান্ডলর্ড প্রথমে সারেন্ডার করতে উনাকে দিবে না, যেহেতু তার কোনো লিজ থাকবে না। কারেক্ট, যদি প্রথমে উনি সারেন্ডার করে ফেলে তাহলে তো কোনো লিজ সাইমালটেনিয়াসলি হতে হবে, এই জন্য একই সাথে হতে হবে। কারেক্ট। সো দর্শক, আপনার রিস্ক আছে কিনা? অবশ্যই রিস্ক থাকতে পারে যদি আপনি অথরাইজ গ্যারান্টি এগ্রিমেন্ট দিতে হয় আপনাকে। আপনার ল্যান্ডলর্ড যদি এটা মেনে না নেন, আপনাকে দিতে বাধ্য করেন, তাহলে হয়তো আপনি আদারওয়াইজ ইউ ক্যান নট গিভ টু দ্য লিজ টু দ্য আদার পারসন। হাউএভার আপনি যদি লিজ সারেন্ডার করতে পারেন তাহলে হয়তো ল্যান্ডলর্ড এবং নতুন যে টেনেন্ট আসবেন ওনার সাথে যদি সরাসরি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি যদি অথরাইজ গ্যারান্টি এগ্রিমেন্ট থেকে বের হয়ে আসতে পারেন আপনার কোনো লায়াবিলিটি থাকবে না। অবশ্যই আপনি আপনার এই কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি অবশ্যই আপনার আইনজ্ঞের সাথে কথা বলবেন, আপনার সলিসিটর কনভেনশনের সাথে কথা বলবেন। আমি বিলিভ করি যে উনি আপনাকে আরও বিস্তারিত, এটার আমরা যেহেতু একটা জেনারিক আনসার দিচ্ছি, উনি আরও বিস্তারিত এক্সপ্লেন করবেন এবং আমার মনে হয় যে এটা খুবই কমন ব্যাপার। আই এম শিওর দ্যাট ইউ উইল বি হেল্পড, বাট প্লিজ রেজ ইউর কনসার্ন টু ইউর solicitor or conveyancer. They will discuss your matter and then they will take it right direction to my understanding, to our understanding. থ্যাংক ইউ আপনার সুচিন্তিত একটা কোশ্চেনের জন্য, যেটা অনেকের ক্ষেত্রে আমার মনে হয় এই কোশ্চেনটা থাকবে। আমাদের সময়ের স্বল্পতা সবসময় থাকে, এটা নিয়ে আসলে আলোচনা করলে অনেকক্ষণ বেশি আলোচনা করা যায়। আমরা দর্শকদের কল, আমাদের অনেক কল আছে, আমরা নিতে পারি না অনেক সময়, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের কাছে সময়ের স্বল্পতার জন্য আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেহেতু আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে এসে গেছি, কসবে আমরা ছোট করে একটু সামারাইজ করতে চাই, অথবা আলোচনার মাধ্যমে আমরা শেষ করতে চাই যে আমরা বোধহয় আর একটা কল খুব লাস্ট ওয়ান ফর টুডে আমরা একটা কল নিব। কে বলছেন, কোথা থেকে বলছেন দর্শক প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক। আমি আসলে আপনাদের প্রোগ্রাম দেখি সবসময়, খুবই ভালো। হ্যালো, থ্যাংক ইউ দর্শক। আপনি আপনার কোশ্চেন যদি থাকে কাইন্ডলি করবেন। আমি অ্যাকচুয়ালি একটা কোশ্চেন করতে চাচ্ছি, এই যে এমপ্লয়মেন্ট রিলেটেড। একটু কাইন্ডলি দর্শক দ্রুত করে ফেলবেন কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে আজকে। কাইন্ডলি আপনার কোশ্চেনটা করুন। মানে আমি যে জায়গায় কাজ করি আর কি, ওইখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে আর কি। এখন দর্শক, আমরা আপনাকে হারিয়ে ফেলেছি। আমাদের সময় স্বল্পতার কারণে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনার কোশ্চেনের উত্তর দিয়ে দিতে। আজকে বোধহয় আমরা আর দিতে পারছি না আপনার কোশ্চেনের উত্তর। এনটিভির নিয়মিত এই আয়োজন পাক্ষিকভাবে আপনারা আমাদেরকে দেখতে পাবেন প্রথম এবং তৃতীয় মঙ্গলবার সন্ধ্যা 8টা থেকে 9টা পর্যন্ত। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেক্সট প্রোগ্রাম হচ্ছে 21 জানুয়ারি 2025।